জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট পাশ হচ্ছে আজ। নতুন এই বাজেটে বিভিন্ন বিষয়ে বড় পরিবর্তন আনা হচ্ছে বলে আভাস মিলেছে। আজ বাজেট পাশ হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে। এর আগে গতকাল কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল পাশ হয়েছে। করমুক্ত আয়সীমা 4 লাখ টাকায় উন্নতিকরণ, আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল সহ বেশ কিছু সংশোধনী ছিল অর্থ বিলে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের কর্পোরেট কর কমিয়ে 5% করা হয়েছে। একই সাথে বাদ গেছে খুচরা ব্যবসায়ীদের উপর ভ্যাট বসানোর প্রস্তাবও। অর্থবিল পাশের মাধ্যমে গতকাল চূড়ান্ত হয়েছে কর এবং শুল্ক সংক্রান্ত প্রস্তাবগুলো। এর আগে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গেল 11 জুন সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শিরোনামে বলছিলাম, ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে এই আসনে নির্বাচনের ফলাফল আর প্রকাশ করা যাবে না এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে এই রায় দেওয়া হয়। গেল 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী হিসেবে অংশ নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হন আসলাম চৌধুরী। তবে আদালতের পূর্ববর্তী আদেশের কারণে এই আসনের ফলাফল এতদিন সরকারিভাবে প্রকাশ না করে স্থগিত রাখা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার রায় আজ। এই মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। 8টির মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যা করার নির্দেশ সহ আন্দোলনকারীদের উপর হামলার উস্কানি দেওয়া। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ মামলার রায় ঘোষণা করা হবে। হাসানুল হক ইনুর এই মামলার তদন্ত শুরু হয়েছিল 2025 সালের 25 মার্চে আর তদন্ত প্রতিবেদন দাখিল হয় একই বছরের 11 সেপ্টেম্বরে। দুই পক্ষের শুনানির পর গত বছরের 2রা নভেম্বর অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছে সহকর্মী নুরনবী সরকার, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নুরনবী, দুটো খবর আমরা এক এক করে দর্শকদেরকে জানালাম। প্রথমত, ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি বিজয়ী হয়েছিলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী, তার প্রার্থিতা বাতিল হয়েছে। আদালত আসলে আর কি জানিয়েছে, কি সিদ্ধান্ত আসলে আসবে, কি নির্দেশনা দেবে সেটা একটু জানাবেন। এবং একই সঙ্গে হাসানুল হক ইনুর রায় হওয়ার কথা কখন হবে, আইনজীবীরা কি বলছেন এবং রায় পড়াই বা শুরু হয়েছে কিনা, কি চলছে একটু জানাবেন নুরনবী। চট্টগ্রাম 4 আসন নিয়ে যে আপিল বিভাগে যে মামলাটির নিষ্পত্তি হয়েছে, পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। তবে এইটা বলা যাচ্ছে যে চট্টগ্রাম 4 আসনে সাংবিধানিক সংকট বিরাজ করছে। সেই কনস্টিটিউয়েন্সির মানুষগুলো এমপির কাছ থেকে যে ধরনের সহায়তা পাওয়ার কথা সেটি কিন্তু তারা পাচ্ছে না। এটা আইনের দৃষ্টিতে খুবই বৈষম্যমূলক। এখন আপিল বিভাগ কি বলে সেটা স্পষ্ট বিষয়। আসলামুল হকের বিজয়ী হয়েছিলেন, তিনি শপথ নিতে পারছেন না। আপিল বিভাগের এই সিদ্ধান্ত ঠিক থাকছে এবং জামায়াতের প্রার্থী সব নিকটতম ভোট পেয়েছেন, তাকেও আবার বিজয়ী ঘোষণা করতে পারা যাচ্ছে না। তো অ্যাটর্নি জেনারেল যেটি বলেছেন সেটি হচ্ছে যে এটা পুনরায় ইলেকশন দিতে হবে। এখন পূর্ণাঙ্গ আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, পূর্ণাঙ্গ রায় বের না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন এ নিয়ে সিদ্ধান্ত দিতে পারবে না, সেজন্য অপেক্ষা করতে হবে। তবে জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেছেন নিকটতম যে বিজয়ী প্রার্থী আছেন তাকে বিজয়ী ঘোষণা করতে আইনগত কোনো বাধা নেই। তো এরকম পরস্পর বিরোধী আইনি ব্যাখ্যা আমরা পেয়েছি। এখন রায় বের হওয়ার পর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে। আর হাসানুল হক ইনুর যে মানবতা বিরোধী অপরাধের জুলাই আন্দোলনের সময় যে সংগঠিত অপরাধের যে বিচারের রায়, সেটি কিন্তু 2 নম্বর ট্রাইব্যুনালে হবে। 1:30টার পরে বিচারপতিরা রায় দিবেন, এরকম কথা আগেই ঘোষণা করা হয়েছে। তো সেখানে তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে সর্বোচ্চ শাস্তি তারা প্রত্যাশা করছেন মৃত্যুদণ্ড। কারণ মানবতা বিরোধী অপরাধের অন্যান্য আসামিদের ক্ষেত্রে দেখা গেছে একই ধরনের রায় এসেছে এবং তারা মামলার অপরাধগুলো প্রমাণ করতে পেরেছেন, অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছেন, এরকম কথা বলেছেন প্রসিকিউশনের পক্ষের আইনজীবী। তবে হাসানুল হক ইনুর পক্ষের আইনজীবী বলেছেন যে তার ফোনালাপ ব্যতিরেকে প্রকাশ্যে কোনো ঘটনা ঘটার বিষয়ে তিনি জড়িত নন, এরকম কোনো তথ্য প্রমাণ কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা যায়নি। সুতরাং তারা বেকসুর খালাস দাবি করছেন হাসানুল হক ইনু। রাকিব, অনেক ধন্যবাদ নুরনবী সরকার। নিশ্চয়ই রায় পড়া শুরু হলে এবং সেই আয়োজনটা শুরু হলে আপনার মাধ্যমে সরাসরি সেখানে যেতে পারবো, কারণ এর আগে রায় তো আসলে বিটিভি থেকে সম্প্রচার করা হয়েছিল। এখন আসলে কি হয় সেটাও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সরাসরি সেখানে থাকতে পারবো। সহকর্মী নুরনবী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন। সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন। কমিশনের সচিব 71কে জানান
এই সময়কে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন তারা। 31 জুলাই পর্যন্ত যারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন তাদের সুযোগ থাকবে ভোট দেওয়ার। ইসি বলছে, নির্দলীয় নির্বাচনে প্রার্থী ও যোগ্যতা এবং শর্ত পূরণ করলে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেকেরই ভোটে অংশ নিতে কোনো বাধা থাকলো না। ফারজানা আক্তার জানাচ্ছেন বিস্তারিত। স্থানীয় সরকারের 4,581 ইউনিয়ন পরিষদ, 61টি জেলা পরিষদ, 13টি সিটি কর্পোরেশন সহ অনেক পদ নির্বাচন উপযোগী হয়ে আছে। সংসদে স্থানীয় সরকার মন্ত্রীর ঘোষণার পর সেপ্টেম্বরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে আচরণবিধি, তালিকায় যুক্ত হতে পারে নতুন প্রতীক। কালকে যেটা আলোচনা হচ্ছে যে 40 দিন প্লাস লিভারেজ, মানে বিটুইন 40 থেকে 45 দিনের ভিতরে একটা তফসিলের বিষয়টা সীমিত রাখার চেষ্টা করা হবে। সেপ্টেম্বর অক্টোবর তো মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আমি তো আর ওর বাইরে তো কিছু বলবো না বা বলার সুযোগও আমার নেই। 30শে জুনের পর্যন্ত আমরা বলেছি আপনারা মতামতটা দেন। একটা ওয়েবসাইটে মতামত দিতে পারেন, আমরা লিখিতভাবে আমাদের কাছে দিতে পারেন, দুটোভাবেই দিতে পারেন। দিলে আমরা এটা পর্যালোচনা করে কত 8 থেকে 10 দিন লাগতে পারে, এটা এর মধ্যে তাহলে আচরণবিধি হয়ে যায়। 31 জুলাই পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় আসবে তারা ভোট দিতে পারবে বলেও জানান তিনি। ভোটার তালিকা প্রকাশ, ওজোর আপত্তিগুলো নিষ্পত্তি, এগুলো করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুর সাথে বিবেচনা করে আমরা যদি তফসিলটাকে আনি, তাহলে আমরা দেখেছি যে মোটামুটিভাবে 31শে জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন তাদেরকে নিয়ে আমরা ইলেকশনটা করতে পারি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এর জবাবে সচিব জানান, নির্দলীয় ভোটে প্রার্থী হওয়ার যোগ্যতা ও শর্ত পূরণ করলে যে কেউ অংশ নিতে পারবেন নির্বাচনে। আমার উত্তর একটাই, যিনি প্রার্থী হওয়ার যোগ্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলছি না, আমি বলছি যে যেহেতু এখানে নির্দলীয় কাঠামোতে নির্বাচনটা হবে, তাহলে যিনি প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি প্রার্থী হতে পারবেন। ধাপে ধাপে ইউপি বা পৌরসভা দিয়ে নির্বাচন শুরু করতে চায় কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত হবে কয়েকদিনের মধ্যেই। ফারজানা আক্তার, 71, ঢাকা। দর্শক, শিরোনামে বলছিলাম আজ পাশ হচ্ছে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট এবং এই মুহূর্তে বাজেট অধিবেশন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শিক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অনুকূলে 2026-27 অর্থ বছরের উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 108,90,00,000 টাকা। মানে স্পিকার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের মাধ্যমে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহারে ভ্যালু ফর মানি নিশ্চিত করেন। আপনারা জানেন মাননীয় স্পিকার, এই সরকারের যে কোনো এক্সপেন্ডিচারের পেছনে ভ্যালু ফর মানি হচ্ছে প্রাইমারি একটা ক্রাইটেরিয়া। এছাড়া সরকারের নির্বাচন ইশতেহারের সাথে মিল রেখে সরকারি ব্যয় ও প্রকল্প ব্যয়ের পারফরমেন্স অডিট বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এ বাজেট প্রদান করা হয়েছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন হিসাব প্রতিবেদন প্রণয়ন করত সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা প্রদানের ক্ষেত্রে এ বাজেট যথাযথ ও যৌক্তিক হয়েছে। আর এই কারণে মাননীয় সংসদ সদস্যের আনিত ছাঁটাই প্রস্তাব গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছিলাম বাজেট অধিবেশন চলছে এবং আজ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পাশ হতে যাচ্ছে এবং এই মুহূর্তে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে, নিশ্চয়ই নতুন নতুন আপডেট সেখান থেকে আপনাদেরকে জানাতে থাকবো। দর্শক, বলে রাখি, বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ারের প্রথম জানাজা হয়েছে বাংলাদেশ টেলিভিশন ভবনে। মরদেহ শেষে শ্রদ্ধা জানান তার শুভাকাঙ্ক্ষীরা। যারা যায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সংস্কৃতি প্রেমীরা অংশ নেন। তারা বলেন, মুস্তাফা মনোয়ার বাংলার শিল্প সংস্কৃতির অঙ্গনে অনন্য অবদান রেখেছেন। তিনি শিল্প সংস্কৃতি আর সৃজনশীলতার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। দীর্ঘ কর্মজীবনের স্মৃতি বিজড়িত বিটিভি প্রাঙ্গণে শ্রদ্ধা ভরে তার অবদানের কথা স্মরণ করেন তারা। এর আগে সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুস্তাফা মনোয়ার। বয়নশিল্পী মোস্তফা মনোয়ারের প্রথম জানাজার পর শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ এখন রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেখানে আছেন সহকর্মী পার্থ সঞ্জয়, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। পার্থ সঞ্জয়, মোস্তফা মনোয়ার যখন অসুস্থ ছিলেন এবং সেই সময় আসলে তিনি জটিল অবস্থায় ছিলেন শারীরিকভাবে, আপনার মাধ্যমে সেই আপডেটগুলো তখন আমরা পেয়েছিলাম এবং আজ তিনি আমাদের মাঝে নেই।
পিটিভিতে আমরা একটি জানাজা হতে দেখেছি এবং এখন শহীদ মিনারে রাখা হয়েছে। এই শিল্পীকে আসলে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন কিভাবে আসলে স্মরণ করছেন এবং এখন পর্যন্ত আসলে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া বা আপনি পেলেন, একটু জানাবেন আমাদেরকে পার্থ। রাকিব, আমরা এই মুহূর্তে রয়েছে তার শেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে, সর্বসাধারণের শেষ শ্রদ্ধা, এবং সেই শেষ শ্রদ্ধায় 11:02 তার মরদেহ ফ্রিজবাহী গাড়ি থেকে নামানো হয়, তারপরে শহীদ বেদিতে রাখা হয়। প্রথম শ্রদ্ধা জানান মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী আবু নেওয়াজ খোয়াম, এবং তিনি ফুল শ্রদ্ধা জানানোর পরে সংস্কৃতি অঙ্গনের পেশাজীবী এবং নানা সংগঠনের ব্যানারে ফুল দেওয়া হয়, এবং এই ফুল দেওয়ার প্রক্রিয়াটি যেখানে রয়েছে আমরা তিনি যেহেতু জানেন তিনি 52 থেকে 71 তার একটা যাত্রা আছে। তিনি কেন্দ্রীয় শহীদ মিনার, যে শহীদ মিনার, সেই শহীদ মিনারের লাল বৃত্ত, পেছনে যে লাল বৃত্ত সেটির আসলে নকশাকার, এবং একই সঙ্গে তিনি আসলে ভাষা আন্দোলনের যে আন্দোলন, সে আন্দোলনের অন্যতম পুরুষ, এবং সে মানুষটিকে আসলে মনে রাখতে এখানে নানা মানুষ এসেছেন, এবং তাকে গার্ড অব অনার দেওয়া হবে। বলা হচ্ছে বেলা 12টার পরে সে গার্ড অব অনার দেওয়া হবে 71-এর মুক্তিযোদ্ধাদের, এবং সেই ঢাকায় যে তখন পূর্ব পাকিস্তানের যে টেলিভিশন সেন্টার বাংলাদেশ টেলিভিশন, সেখানে 23শে মার্চ তিনি যে প্রতিরোধ দিবসের নেতৃত্ব দিয়েছেন তাকে নিয়ে, এবং সেখানে তিনি সে প্রতিরোধটা করেছিলেন, এবং তিনি একই সঙ্গে তিনি আসলে বাংলাদেশের শিল্প এবং নন্দন, সেই নন্দনের মাপকাঠি তৈরি করে দিয়েছেন। এবং বাংলাদেশ টেলিভিশনে যদি মুখর রমন বশীকরণ, তার আগে রক্তকরবীর কথা বলি, কিন্তু তারও পরে যদি মনের কথা অনুষ্ঠানের কথা বলি, তারও মাঝামাঝি সময় নতুন কুড়ির মতো একটি মানসম্পন্ন অনুষ্ঠানের কথা বলি, তাকে পাপেটম্যান বলা হয়, শিল্পী বলা হয়। তিনি আসলে কি না, শিল্পের কোন বিষয়টি তিনি স্পর্শ করেননি, এবং সেই মানুষটিকে মনে করতে এখানে সবাই রয়েছেন, এখানে তার পরিবার রয়েছেন, এবং আমরা যদি বলতে পারি এখানে অনেক সাধারণ মানুষ রয়েছেন যারা আসলে শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং এখানে যারা রয়েছেন, আমি রামেন্দ্র মজুমদার, তিনি আসলে কথা বলছেন, এবং আমরা রয়েছি, আমাদের সঙ্গে আছেন জনাব তারিক আনাম আছেন, একটু শুনতে চাই, নিশ্চয়ই আপনি কথা বলবেন। আমরা আসলে গতকালও কথা হচ্ছিল, বাংলার আসলে এই দেশের শিল্পের নন্দনের উৎসভূমি ছিলেন মানুষটি। অবশ্যই, মানে যেখানে দাঁড়িয়ে কথা বলছি আজকে, সেটা হলো শহীদ মিনার। এই শহীদ মিনারের বোধহয় প্রতিটি ইটের সঙ্গে মোস্তফা মনোয়ারের নাম লেখা থাকবে। এর পেছনে যে লাল সূর্যটা, সেটা তার নিজস্ব ডিজাইন করা ছিল, এবং আপনি খেয়াল করে দেখবেন যে তা নাহলে শহীদ মিনারটা হারিয়ে যায়। এই যে শিল্পের একটা জায়গা থেকে করা, আবার মানে মানে কৌশলগত দিক দিয়ে যে শহীদ মিনার যেন চোখে ভাসে, এখানে আলপনা আঁকা তার হাতে। উনি 52 ভাষা আন্দোলনের সময় উনি জেলে ছিলেন। 23শে মার্চ 71-এর তিনি প্রতিরোধ দিবস পতাকা বাংলাদেশ টেলিভিশন, এবং অদ্ভুত প্রতিবাদ। সেটা হচ্ছে ওই দিন যেহেতু রিপাবলিক ডে, পাকিস্তান ডে, ওই দিন পাকিস্তানের ফ্ল্যাগ আমরা দেখাবো না, তখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে, স্বাধীনতা ঘোষণা হয়ে যাচ্ছে আর কি, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। সো এই যে সাহস করে শুধু টেলিভিশন দেখালাম না, এটার মধ্যে কোনো বিশাল কিছু নাই, কিন্তু একটা বিশাল প্রতিবাদ। কিন্তু তাকে গার্ড অব অনার দেওয়া হবে এখানে, এবং এই সরকারকে ধন্যবাদ যে আমি অনুরোধ করেছিলাম, এবং যখন বলেছে মুক্তিযোদ্ধা তথ্য মন্ত্রণালয় থেকে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে, তারা সবাই মানে নিজে উদ্যোগে আমাকে করেছেন কোথায় কি হবে না হবে, এবং এখানে 12:30টার দিকে তারা গার্ড অব অনার দেবেন মুক্তিযোদ্ধা হিসেবে। কথা বলছেন আরেক গুণীজন রামেন্দ্র মজুমদার, একটু ছোট্ট করে শুনতে চাই। একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বিশেষ করে শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে তার জুড়ি খুব কমই ছিল। আরেকটি হচ্ছে দুটো তার প্রযোজিত নাটক, মুখর রমণী বশীকরণ এবং রক্তকরবী, আজও একটা
অনন্য স্বাক্ষর বহন করছে ঢাকা টেলিভিশন নাটকের। মনে করছিলেন জনাব রামেন্দ্র মজুমদার বাংলাদেশ টেলিভিশনের আরেক প্রবাদ পুরুষ। আমরা শুনছিলাম পার্থ সঞ্জয় আপনার মাধ্যমে তারেক নামের কথা শুনলাম, নাট্যজন একই সঙ্গে রামেন্দ্র মজুমদারের বক্তব্য ছিলেন, সেই কথা শুনলাম এবং নিশ্চিতভাবে আপনার প্রতিবেদনে তাদের বক্তব্যগুলো আমরা পেতে থাকবো। আপনি তো আছেনই, পরবর্তীতে আরও কথা হবে আশা করি আপনার সঙ্গে। শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকবি পার্থ সঞ্জয়। দর্শক, কিছুক্ষণ আগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমরা সেই বক্তব্যের খানিকটা একটু শুনে আসতে চাই দর্শক। পলিটিক্যাল পার্টি এটা আইডেন্টিফাই করেছেন তো, আপনারা শুনেছেন তো নাকি? আর ইসলাম ইজ এ ডিফারেন্ট থিং। এনিওয়ে, আমরা বিরাট ডিবেট শুনলাম, কিন্তু দেখলাম যখন এই ইসলামিক আরবিক ইউনিভার্সিটি আমাদের ইলেকশনের পর জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলো, সেখানে দেখা গেল 7 জন ইনস্ট্যান্টলি রিজাইন করলেন। কি সত্য না মিথ্যা? কে রিজাইন করেছিল? ভিসি সাহেব, স্যার, দিন কামেল কেন্দ্র, ফাজিল কেন্দ্র, এবার হলো রেজিস্ট্রার, কন্ট্রোলার, অর্থ পরিচালক, পরিকল্পনা পরিচালক। অন্য কোন ইউনিভার্সিটি কিন্তু কেউ রিজাইন করেনি, করেছেন? সব ইউনিভার্সিটি ঠিক মতো চলছিল, আস্তে 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 আমরা চেঞ্জ করেছি। এই যে আমাদের এখানে ভাষা ইউনিভার্সিটি ভিসি রয়েছেন, আমাদের ওপেন ইউনিভার্সিটি ভিসি রয়েছেন। আমরা কবে আপনাকে ভিসি দিয়েছি ভাষা ইউনিভার্সিটি ভিসি? 14 মে। আমরা আসছি 18th of February। আমরা ওপেন ইউনিভার্সিটি ভিসি ডক্টর সিদ্দিক সাহেব কবে দিয়েছি? 17 মার্চ। কোথাও কিন্তু কেউ রিজাইন করে যায়নি। তাহলে এই কোশ্চেনটা আমার কাছে বিরাট কোশ্চেন হয়ে দাঁড়ালো যে এই 7 জন কেন সাথে সাথে তাদের রিজাইন করতে হবে, এবং তাদের পলিটিক্যাল আইডেন্টিফিকেশন ছিল বলেই তারা চলে গেল। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ছিলাম, একটু আগে সেখানে শিক্ষামন্ত্রী কথা বলছিলেন, সেই ছবিটা আমরা দেখছিলাম। এ পর্যায়ে আমরা সচিবালয়ে যেতে চাই, সেখানে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্বন্ধে ব্রিফ করছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোনো একটা জায়গা থাকা দরকার যাতে আপনারা আপনাদের কথাগুলো, এটা শুধু আপনাদের যে সবসময় তা না, আপনারা প্রত্যেকে চোখ কান খোলা রাখেন, আপনাদের নিজস্ব সাংবাদিকরা আছেন, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন, জনমনের বিভিন্ন রকম প্রশ্ন আপনারা সরকারের কাছে কিছু জানতে চাইবেন, এটাই খুব স্বাভাবিক। পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে শুরু করি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফর থেকে দেশে ফিরেছেন। আমাদের আগের ব্রিফিংটা হয়েছিল মালয়েশিয়া থেকে ফিরে আসার পর, এরপর চীন থেকে তিনি ফিরে এসেছেন। খুব বিস্তারিত আসলে বলছি না, কারণ এটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী সবাই থেকে একটা বিস্তারিত ব্রিফিং করেছেন, সুতরাং আপনারা এটা জানেন। কিন্তু আমরা এটুকু বলতে চাই যে এটা খুব সফল একটা সফর ছিল। এর মধ্যে আমরা এগুলো আবার ইনক্লুড করেছি, আপনারা এগুলো আবার পেয়ে যাবেন। এবং আমরা চাই এটা নিয়েও আমাদের জনপরিসরে আলাপ আলোচনা চলতে থাকুক। আমরা দেখছি যে কলাম লেখা হচ্ছে, সফর কেউ খুব সফল বলছেন, আবার কেউ বলছেন কিছুই হয়নি, ইত্যাদি ইত্যাদি। টাকা পয়সা কত পাওয়া গেল প্রশ্ন করছেন, সেটারও জবাব আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন। তারপরও এই সব আলোচনাগুলো চলছে, এগুলো চলতে থাকুক। একটা কথা একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার ইচ্ছা, তার স্বার্থ, মানে জনগণের স্বার্থের কথা বলছি, রাষ্ট্রের স্বার্থের কথা বলছি, নিশ্চিত করে সে তার পররাষ্ট্র নীতি ঠিক করবে। একটা সার্বভৌম স্বাধীন দেশ যেভাবে করে সেভাবে, এটার একটা বার্তা আমরা দিতে চাই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 28 জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন 2026 আয়োজন করা হয়। এর মাধ্যমে 2,40,00,000 শিশুকে 1 ডোজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং এটা প্রায় 100% অর্জিত হয়েছে। একটা অদ্ভুত তথ্য, এই ঘটনাগুলো কেন ঘটেছে আমরা আসলে জানি না, এটা একটু জানবেন। বছরে 2 বার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করার কথা থাকলেও প্রায় 15 মাস পর এরকম আয়োজন করা হলো। সচিবালয়ে আমরা ছিলাম এবং সেখানে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি মন্ত্রণালয় ধরে ধরে আসলে ব্রিফ করছিলেন প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, এবং তার বক্তব্যে নিশ্চয় আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের 1.5 মাসে 238টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ অন্তত 30 কোটি টাকা রাজস্ব হারিয়েছে। এবং এই যুদ্ধের কারণে সারা বিশ্বের অন্যান্য দেশের মতোই এই বিমানবন্দরেও ফ্লাইট বাতিল হয়েছে। তবে আকাশপথে বিধিনিষেধ আর আন্তর্জাতিক ফ্লাইট সংকোচনের মধ্যেও চলতি বছরের প্রথম 5 মাসে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ মিলিয়ে প্রায় 7,800টি ফ্লাইট পরিচালিত হয়েছে। চট্টগ্রাম থেকে বাকিরা জানাচ্ছেন সাইফুল ইসলাম শিল্পী।
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে মার্চ ও এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যগামী 238টি ফ্লাইট। চলতি 2025-26 অর্থবছরের মে পর্যন্ত 11 মাসে 246 কোটি টাকা রাজস্ব আদায় করেছে এই বিমানবন্দর। ফ্লাইট বাতিল হওয়ার কারণে প্রায় 30 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এই অবস্থা বলছেন বিমানবন্দরের মুখপাত্র। যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধ, তার ক্ষেপণাস্ত্র হামলার কারণে এখানে যেতে পারে নাই, যার কারণে বাংলাদেশ থেকে অনেক ভোগান্তির কারণ হয়েছে। সর্বশেষ 238টা ফ্লাইট বাতিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই সমস্ত ফ্লাইট বাতিলের কারণে যখন তারা যেতে পারছিলেন না, তারা যেন এয়ারপোর্টে এসে নানা ধরনের হয়রানিতে না পড়ে, আমরা আমাদের এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাথে বসে আমরা একটা কোঅর্ডিনেশন সেল গঠন করি। তবে এমন পরিস্থিতিতেও ইতিবাচক তথ্য দিয়েছেন বিমানবন্দরের পরিচালক। তিনি জানান, আকাশপথে বিধিনিষেধ এবং আন্তর্জাতিক ফ্লাইট সংকোচনের মধ্যেও চলতি বছরের প্রথম 5 মাসে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে প্রায় 7,800টি ফ্লাইট পরিচালিত হয়েছে। শাহ আমানত বিমানবন্দরে গত মে পর্যন্ত 3,245টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পাশাপাশি 3,72,237 জন যাত্রী পরিবহন করেছে বিমানবন্দর। এর বাইরে অভ্যন্তরীণ 4,548টি ফ্লাইটে পরিবহন হয়েছে আরও 3,86,700 যাত্রী। আমরা এয়ারলাইন্সের সঙ্গে বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে আমাদের সিভিল এভিয়েশন সদর দপ্তরের গাইডলাইন অনুযায়ী এবং আমাদের মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী আমরা সমন্বয় করে এই যাত্রীগুলিকে আস্তে আস্তে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করি এবং বিদেশে যারা আটকে ছিল তাদেরকে আমরা আনার ব্যবস্থা করা হয়। যুদ্ধের কারণে আটকা পড়া যাত্রীদের সুবিধার্থে এয়ারলাইন্সগুলো ছাড় দেওয়াতেও রাজস্ব আয়ে টান পড়েছে বলছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। আমরা সবগুলো এয়ারলাইনে কিন্তু অলমোস্ট একই রকম রুলসই ফলো করতো, যেটা হচ্ছে জেনারেস পলিসি ছিল টিকিট রিফান্ড করা, ফ্রি অফ কস্টে ডেট চেঞ্জ করে দেওয়া, অন্য এয়ারক্রাফটে যদি কেউ ট্রাভেল করতে চায় তাদেরকে ইস্যু করে দেওয়া, এগুলো আমরা করেছি, যার দরুন এই ইম্প্যাক্টটা তেমনভাবে পড়তে পারেনি এই দেশে। চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে 660টি এবং ফেব্রুয়ারি মাসে 630টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা হলেও যুদ্ধের মাস মার্চে 671টি, এপ্রিলে 685টি এবং মে মাসে 652টি ফ্লাইট ওঠানামা করেছে। হাসান আহমেদ, 71। কাতারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশি প্রবাসীর মরদেহ সিলেটে এসে পৌঁছেছে। সকাল 7:15 দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে নিহতদের মরদেহ গ্রহণের জন্য স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তির উপস্থিত ছিলেন। এই সময় সিলেট 5 আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান উপস্থিত ছিলেন। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহবাহী কফিনগুলো ফ্লাইটে তোলা হয়। গত 21 জুন কর্মস্থলে যাওয়ার পথে কাতারের দোহায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের কানাইঘাটের 5 প্রবাসী। এরা হলেন মোস্তাক আহমেদ আফনান, জুবাইর আহমেদ, জসিম উদ্দিন, জিবাল আহমেদ এবং কাদির আহমদ। তাদের মরদেহ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটটি দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরবাসীর কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর সিসিইউ চালুর খবরে আনন্দিত চিকিৎসক এবং রোগীরা। যশোর থেকে এস এম ফরহাদের তথ্য এবং রাব্বি আল আমিনের ছবিতে প্রতিবেদন। হৃদরোগে আক্রান্ত একজন রোগীর কাছে প্রতিটি সেকেন্ডই জীবন মৃত্যুর লড়াই, অথচ যশোরে সেই লড়াইয়ে 2 দশক ধরে হার মানছে অসংখ্য মানুষ। কোটি টাকা ব্যয়ে নির্মিত করোনারি কেয়ার ইউনিটটি আজও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। 2006 সালে তৎকালীন সরকার হাসপাতালটিতে 5 কোটি টাকা ব্যয়ে এই ইউনিটটি নির্মাণ করে। সে সময় ইউনিটের জন্য ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হলেও পরবর্তীতে নানা জটিলতায় এটি চালু হয়নি। তবে সম্প্রতি সিসিইউ পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ঘোষণায় উচ্ছ্বসিত যশোরবাসী। যখন হাটের রিং করাতে হয় তখন এটা অনেক সময় এটা ব্যয়বহুল ব্যাপার। যশোর থেকে ঢাকায় যাওয়া, যোগাযোগের সমস্যা, যাতায়াতের সমস্যা। যশোরের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত, এটা এখনো পর্যন্ত একটা অষ্টম আশ্চর্যের ব্যাপার বলে মনে হয় আমার কাছে। পূর্ণাঙ্গ ইউনিট হিসেবে যা যা সুবিধা সবই যদি এখানে যেভাবে বলছে যদি চালু হয় তাহলে এটা আমাদের অত্যন্ত উপকার হবে। সিসিইউ পূর্ণাঙ্গভাবে চালু হলে যশোরের হৃদরোগ চিকিৎসায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন চিকিৎসকরা। আমরা চিহ্নিত করেছি যে আমাদের অবকাঠামোগত পরিবর্তন কি কি দরকার, তারপরে আমরা চিহ্নিত করেছি যে কি কি আমাদের যন্ত্রপাতি, লজিস্টিক সহ আনুষঙ্গিক সুবিধা প্রয়োজন। হার্টের এনজিওগ্রাম করার জন্য কোনো রোগীকে
পথের মধ্যে যে অতিরিক্ত সময় ব্যয় হয় এই সময়টা ব্যয় হবে না, আমরা সাথে সাথে এনজিওগ্রামটা এখানে করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পূর্ণাঙ্গ সিসিইউ চালুর জন্য প্রয়োজনীয় জনবল, বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক সরঞ্জাম নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠি পাঠিয়েছি, আমরা অপেক্ষা করছি যে এই কাজগুলো যদি চলে আসে লজিস্টিক্স এবং জনবল, আমরা তখনই আমার কাজ শুরু করে দিতে পারবো পূর্ণাঙ্গ সিসিইউ। দীর্ঘ 19 বছর ধরে মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতিগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। সাদ ইসলাম, 71। দর্শক, ঠিক এই মুহূর্তে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন ডিএমপি কমিশন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ সবাইকে। ডিএমপি কমিশনের বক্তব্যটা মাত্রই শেষ হলো দর্শক, এবং তার বক্তব্যের আরো বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।